তার ফ্যামিলি মেম্বার, তার ক্লাসের বন্ধু, তার ইউনিভার্সিটির একটা ছোট ভাই, বড় ভাই মারা গেছে, কোনো বিচার হইতে দেখতেছে না, অমুকে ইনজুর্ড হয়েছে, দেখছো তো ঢাকার ছেলেমেয়েরা। এরা এরা তো ফ্রাস্ট্রেটেড হয়েই 32-এ গিয়ে এই কাজটা করছে। এদেরকে আমরা যত দোষ দেই, মব করছে, হ্যান করছে, আমি নিজেও বলছি এরা মবের মতো কাজ। হ্যাঁ, ভাঙচুর খারাপ জিনিস বুঝলাম, কিন্তু এইটার বড় দায়টা তো দুইজনের, একটা হলো শেখ হাসিনা, আর দ্বিতীয় হলো এই এক্স্যাক্টলি, সরকারের। যে এক্স্যাক্টলি। বিচারটা এত তাড়াতাড়ি হবে না এটা তো আমরা বুঝি, কিন্তু একটা প্রসেসের থ্রুতে তো যেতে হবে। যে ভাই, দিঘির সবচেয়ে বড় বোয়াল মাছটা আপনাদের খাওয়া হয়ে গেছে, 32 নম্বর আপনারা ফেলে দিচ্ছেন। এখন তো আর ডোবার পুঁটি মাছের পেছনে দৌড়ানোর দরকার নাই। হুম। দিঘির সবচেয়ে বড় বোয়াল মাছটা এখন খাওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পেট মানে এর থেকে বড় আর কি খাবেন আপনি? আমি মনে করি আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, নট ইন মানে এক্সিকিউটিভ অর্ডারে না, আমি মনে করি স্টেপ বাই স্টেপে আমাদের এগুলো বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। মির্জা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাফের আরেকটি নিয়মিত আলোচনায়। আমি যথারীতি আমি সাফায়াত যথারীতি আছি আপনাদের সাথে। আমার সাথে আমাদের নিয়মিত আলোচক রাশেদ ভাই আছেন, মির্জা ভাই আছেন। রাশেদ ভাই, মির্জা ভাই, ওয়েলকাম। এই থ্যাংক ইউ। মুহূর্তে আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় কনসার্ন যেটা বাংলাদেশ নিয়ে, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অনেক ক্ষেত্রে যে আমরা সিদ্ধান্তহীনতা বা আহ, তাদের অ্যাকশনের যে অভাব, যেটা আমার 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 চোখে এখন মনে হচ্ছে যে খুব বেশি, মানে অনেক প্রকট ভাবে সেটা চোখে পড়ছে। আমি জানি না আপনাদের কি অবস্থা। আমি এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। মির্জা ভাই, আপনার আপনার কি মনে হয়? থ্যাংক ইউ সাফায়াত, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একদম শর্ট এন্ড সিম্পল সবাইকে বলতে চাই, আমি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। উনি একজন ব্যর্থ লোক এবং খুবই অকর্মণ্য। আজকে 6 মাস হচ্ছে। ওয়ান অফ দ্য বিগেস্ট কনসার্ন ছিল যে মানুষের যে জনজীবনের নিরাপত্তা করা, যেটা ভারত এবং আওয়ামী লীগ যেই ইস্যুটা সবচেয়ে বেশি ব্যবহার করবে, সেটা ছিল মানুষের নিরাপত্তা। মানুষের নিরাপত্তা বিঘ্নিত করলেই মানুষ মানে ভয় পাবে, এবং ভয় পেলে তারা বেসিয়ার ইনস্টিংক্টে চলে যায় এবং তারা মনে করবে যে আমরা আগেই ভালো ছিলাম। তো সেই নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ, বিচার করতে তারা ব্যর্থ। আওয়ামী লীগের বিচার করা ছিল অন্যতম ম্যান্ডেট। এটা এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা আমরা নিজেদের জুলাইয়ের আন্দোলনকারী বলি, আমরা অনেকে আহ্বান করছি জুলাইয়ের আন্দোলনে জড়িত হইতে। হয়তো আমাদের শো দেখে অনেকে জুলাই আন্দোলনে জড়িত হয়েছে, হয়তো অনেকে আহত হয়েছে। কে কে জানে, হয়তো কেউ মারাও যেতে পারে আমাদের, মানে আমাদের শো দেখে অথবা আমাদের স্ট্যাটাস পড়ে, কারণ আমরা দীর্ঘদিন। তো আমাদের একটা পার্সোনাল একটা স্টেক আছে যে আমরা আমরা এটার বিচার চাই। এটা মানে এটা এখন পৃথিবীর যেই আসুক, মানে যত বড় মানুষই হোক, কার বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হবে, এটার কোনো আর মানে বিকল্প নাই যে এদের কোনো বিচার হবে না। আওয়ামী লীগের বিচার সব অন্যতম বড় ইস্যু ছিল এই ইন্টারিম গভর্নমেন্টের। তারা এটা ফেল করছে, এখন পর্যন্ত তারা কিছু বলে নাই। আমরা ছিলাম এই সব গভর্নমেন্টের সবচেয়ে বড় চিয়ার লিডার, বাট আমরা গভর্নমেন্টকে সবভাবে হেল্প করছি। গভর্নমেন্টের মধ্যে আমাদের লোক আছে, আমাদের গ্রুপের মানুষ আছে, আমাদের পরিচিত মানুষ অনেকেই আছেন, কিন্তু আমরা এখন বলতে বাধ্য হয়েছি এই গভর্নমেন্টের বিচার করার কোনো সদিচ্ছা নাই। হয়তো তারা নির্বাচন বানচাল করতে চায়, হয়তো তারা ক্ষমতা দখল করতে চায়, হু নোজ হোয়াট। কিন্তু এটা তারা ব্যর্থ হয়েছে। আমরা ক্লিয়ারলি জানি না যে আজকে বিচারের কি অবস্থা, কোথায় বিচার কি হয়েছে। র্যান্ডমলি কিছু মানুষকে আটক করা হয়েছে, তাদেরকে এই গরু চুরির মামলা, ডাস্টবিনের মানে ডাস্টবিনের ঢাকনা চুরির মামলা, এই মামলা সেই মামলাতে তাদের ধরা হয়েছে, যেগুলোর প্রপার কোনো ই নেই। যদি আওয়ামী লীগ কখনো ফেরত আসে, তারা বলতে পারবো যে এগুলা তো সব মিথ্যা মামলা। যেরকম বিএনপির মানুষজনের নামে 200 মামলা দেওয়া হয়েছে, এরকম জাস্ট আজগুবি মামলা, কোনো প্রপার ওয়েতে কোনো কিছু করেনি। সো আওয়ামী লীগের আমলে যে এরকম একটা সার্কাসের দেশ ছিল বাংলাদেশ, সেই একই সার্কাসের অবস্থায় আছে। এই সার্কাসের পার্ট আমরা হইতে চাই না। আমরা ক্লিয়ারলি কনডেম করি, আমরা বিচার চাই। আওয়ামী লীগের বিচার চাই, প্রপার বিচার চাই। আওয়ামী লীগের বিচার যদি হইতো, আজকে দেশের এরকম আনস্টেবল অবস্থা হতো না, এবং যেই তরুণরা যারা রাগে ক্ষোভে ফুঁসতেছে, তাদের একটা স্টিম আউট করার একটা রাস্তা হইতো, এবং ক্লিয়ারলি আমরা একটা ভালো পজিশনে থাকতাম এখন। তো এটা আমি আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা মানে পৃথিবীর অন্যতম অযোগ্য একজন মানুষ। এবং মানে আমি কি বলবো, লাইক
আমার আর ভাষা নাই কিছু বলার। যাই হোক, এটা সবাই জানে, এটা কোনো মানে লুকোছবির কিছু নেই। যাক, রাশেদ, তুমি রাশাদ ভাই, বলো। আপনার মির্জা আপনার ভাই, এখানে। আমার আমার এই জিনিসটা খুব গায়ে লাগতেছে ব্যাপারটা, যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম ফেলিওর, ওরা কিচ্ছু করতে দেখি না। আপনার মনে আছে পার্বত্য চট্টগ্রামে যে বিরাট বড় ঝামেলা হলো? অন্য যে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা তৎক্ষণাৎ সেই জায়গায় চলে যেত, এই ভদ্রলোক কিন্তু যায় নাই। তার হুম মানে হুম। উনার একটা কমিটমেন্টের অভাব আছে, উনি খুব 9টা 5টা অফিস মোডে কাজ করেন মনে হয় বাইরের থেকে দেখলে, উই ডোন্ট নো। হ্যাঁ, আর 8টা আরেকটা বাজে জিনিস আমি ঘুমায় থাকে, বুঝতেছি না, এবং এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা হতে পারে না। আর 8টার পরেই তো উনাকে কি আরো গ্যাঞ্জাম বসানোই শুরু হয়েছে হয়, নাকি? আমি অশান্তিগুলো শুরু তাহলে আমার হতে তো আমি মাঝে থাকে। মাঝে মনে হয় মির্জা ভাই, উনাকে বসানোই হয়েছে ফেলিওরের জন্য। হ্যাঁ। আমি কিছু তাহলে মানুষ থাকে সেক্ষেত্রে না। আমি তাহলে সেক্ষেত্রে একদম সুনির্দিষ্ট একটা ঘটনা বলি। গতকালকে আমাদের যে গাজীপুরে যে ঘটনাটা ঘটলো, গাজীপুরে রাতের বেলা যে ঘটনাটা ঘটলো, আমি একজন খুবই আমি নাম বলছি না, খুবই একদম প্রভাবশালী একজন ছাত্র সমন্বয়ক, আহ, তার সাথে আমি কথা বললাম। তো সে আমাকে যেটা বলল যে ভাই, আমরা সারা রাত এটা নিয়ে আমরা ইয়েতে উৎকণ্ঠায় ছিলাম যে গাজীপুরে কি হচ্ছে। সকালবেলা আমরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা যখন ফোন দিলাম, মানে ওনাকে ঘুম থেকে তুলে সকালবেলা আমরা জানালাম যে উনি যে রাতের বেলা এত কিছু ঘটে গেল গাজীপুরে, এত এত রক্তারক্তি হয়ে গেল, মানে এত মানুষ আহত হয়ে ইয়েতে তাজউদ্দিন মেডিকেল কলেজে চিকিৎসাধীন, উনি এগুলো জানেই না। মানে ওনাকে আমরা জানাচ্ছি, অথচ ওনার নিজের চ্যানেলে উনি জানেই না। তারপরে উনি হচ্ছে গিয়ে সকাল 11টার সময় উনি মনে হয় ওনার মিনিস্ট্রিতে উনি মিটিং কল করলেন, যে যেখানে অনেকে, এই যে ছাত্র সমন্বয়ক থেকে শুরু করে অনেকে সে, অথচ একটা ঘটনা, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি জানেনই না। মানে রাতের বেলা ওনাকে কেউ জানানোর প্রয়োজন মনে করে নাই, বা উনি সেটা, মানে ওনার সেই চ্যানেলেই কাজ করে না যে ওনার কাছে এরকম একটা ঘটনা যেখানে, যেটাতে সরাসরি ল অ্যান্ড অর্ডার রিলেটেড সিচুয়েশনটা, মানে এখানে একটা একটা ঘটনা ঘটে গেছে। অথচ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পরের দিন সকালবেলা ছাত্র সমন্বয়কদের ফোনে উনি সেটা প্রথম জানতে পারলেন। এই হুম। হচ্ছে তার মানে গিয়ে উনার ওনার কোনো অবস্থা। মেকানিজম নাই, একটা এক্স্যাক্টলি। ক্রাইসিস, উনাকে যে ক্রাইসিস নোটিফিকেশন কোনো ম্যানেজমেন্ট নাই। যে ক্রাইসিস চললে তো উনার একটা টিম থাকবে যারা উনারে নোটিফাই করবে যে স্যার অমুক জায়গায় এই ক্রাইসিস চলতেছে, হোয়াট শুড হুম। উই ডু। যাক, এখন এগুলো আমরা সলিউশন করতে পারবো না, এটা আমাদের দায়িত্ব না, আমাদের কাজ হলো দেখায় দেওয়া। এটা কি আমরা আমরা এটার জন্য টাকাও পাই না, দিস ইজ অ্যাবভ আওয়ার পে গ্রেড। এই সলিউশন করা আমাদেরই না, এটা তাদের প্রবলেম, তারা কিভাবে করবে। যদি না পারে সরে যাক, মানে সিম্পল তো হিসাব। মির্জা ভাই, আপনার অথবা আপনার কি মনে তাকে হয় না, গালি দিয়ে সরাইতে হবে, লাইক আমি একদম সরাসরি মির্জা ভাই, বলবো। হ্যাঁ। না। আপনার কি মনে হয় না যে এরা যে বিচার করতে পারতেছে না? হ্যাঁ, এই যে বিচার করতে না পারা, মানুষজন তো দেখতেছে, মানুষজন দেখছে যে তার তার কাজিন, তার ফ্যামিলি মেম্বার, তার ক্লাসের বন্ধু, তার ইউনিভার্সিটির একটা ছোট ভাই বড় ভাই মারা গেছে, কোনো বিচার হইতে দেখতেছে না। অমুকে ইনজুর্ড হয়েছে, দেখছো তো ঢাকার ছেলেমেয়েরা। যে এরা এরা তো ফ্রাস্ট্রেটেড হয়েই 32-এ গিয়ে এই কাজটা করছে। হুম। এদেরকে আমরা যত দোষ দেই, মব করছে, হ্যান করছে, আমি নিজেও বলছি এরা মবের মতো কাজ। হ্যাঁ, ভাঙচুর খারাপ জিনিস বুঝলাম, কিন্তু এইটার বড় দায়টা তো দুইজনের, একটা হলো শেখ হাসিনা, আর হুম, দ্বিতীয় হলো এই এক্স্যাক্টলি। সরকারের। যে এক্স্যাক্টলি। বিচারটা তো তাড়াতাড়ি হবে না এটা তো আমরা বুঝি, কিন্তু একটা প্রসেসের থ্রুতে তো যেতে হবে, মানুষের তো ভিজিবল প্রসেস দেখতে হবে যে কাজ হইতেছে কোনো। আপনি দেখছেন কোনো কাজ হইতেছে কোনো? আমরা তো না। দেখি না কোনো কাজ হইতে। 570 জনের জামিন দিয়ে দিছে। আমরা বুঝলাম মিলিটারি শয়তান, মিলিটারি 600 লোককে ছেড়ে দিছে, তো এই সরকার 570 জনের জামিন দিছে কিভাবে? দেখছেন তো আপনি নিউজটা? না, মানুষ সব জায়গায় একই রকম অবস্থা। ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ। ইন্টারিম গভর্নমেন্ট অত্যন্ত ভালো করছে ইকোনমিক সাইডে, আমি তাদের কনগ্রাচুলেট করি। ভারতের যেই প্রপাগান্ডা তারা মিটিগেট করতে পারছে। হ্যাঁ, আরো কিছু কিছু ব্যাপারে তারা ভালো করছে, এবং ওগুলা তাদেরকে আমি কনগ্রাচুলেট করব। সংস্কার কমিশনের 6টা সংস্কারের প্রস্তাব আজকে আসছে, ওগুলো আমাদের খুঁটিয়ে দেখতে হবে। কিন্তু এইসব ব্যাপারে 100% ব্যর্থ। রিকনসিলিয়েশনের ব্যাপারে আমি বলতে চাই যে আওয়ামী লীগের উচিত, যদি কোনো আওয়ামী লীগের আমাদের শো দেখে থাকেন, বা যারাই মানে হুএভার আওয়ামী লীগের যদি কোনো ওয়েল উইশার থাকেন, আমি বলবো যে তারা প্লিজ আপনারা ওই রেকনসিলিয়েশনের একটা যেই অফার দেওয়া হয়েছে সেটার মধ্যে নেন। কারণ যে অবস্থা হইতেছে তাতে আপনাদের অবস্থা খারাপ ছাড়া ভালো আর হবে না, কারণ এখানে কেউ কাউরে বাঁচাইতে পারবে না। এই শেখ হাসিনা ঈশা 2 দিন পর পর একটা উস্কানি দিবে, এবং মাইর খাইতে হবে আপনাদের, কারণ ভীত মানুষ অত্যন্ত ভয়ঙ্কর। আপনি কাউরে এই সমন্বয়ক বলেন বা ছাত্র বলেন বা অন্য যেই বলেন, তাদেরকে আপনার ভয় দেখাবেন, তারা জানের ভয় পাইবে, এবং তারা আপনাদের চুপ করে বসে থাকবো। দ্যাটস নেভার গোনা হ্যাপেন। দ্যাটস নেভার গোনা হ্যাপেন, এবং এগুলা আরো খারাপ হইতে পারে। বা আওয়ামী লীগ
রাস্তার রিয়েলিটি তারা বুঝতে পারতেছে না, তারা পালায় গেছে সব মানে কাওয়ার্ডের মতো। এখন তারা এই মানে ল্যাম্বের মতো যেই তাদের পাড়ায় মহল্লায় যে আওয়ামী লীগের নেতা কর্মী যারাই আছে এদেরকে মানে জাস্ট একদম অল্টারের মধ্যে মানে তুলে দিতে চাইতেছে। তো আমার কথা হলো যে যারা তো অপরাধের সাথে জড়িত তাদের বিচার ছাড়া কোনো কথা নাই। বাট যদি কোনো ক্লিন মানুষ থাকে, আইদার তার অন্য দলে চলে যাওয়া উচিত, অথবা রিকনসিলিয়েশন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, তার সত্যটা স্বীকার করতে হবে। এবং এটা যে কোনো দেশে হয় এরকম, প্রতিটা দেশে সরকার উৎখাতের পর বা গণহত্যার পরে এটা একটা মানে একটা প্রসেস, এই প্রসেস আমরা শুরু করছি। আপনারা ইচ্ছা করলে নিজেরাও ইনিশিয়েটিভ নিতে পারেন। আপনারা এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্যে আসেন, আইসা আপনারা ক্ষমা চান। যারা মানুষ হত্যা, তারপর লুটপাট এবং এইসবের কোনো ক্ষমা নাই। যারা গুমের সাথে ফৌজদারি জড়িত, অপরাধের কোনো ক্রসফায়ার ক্ষমা জড়িত নাই। বা ফৌজদারি অপরাধের কোনো ক্ষমা নাই, কিন্তু এর বাইরে যারা আছে তারা অবশ্যই ক্ষমাযোগ্য। মানে এবং একটা দল করা কোনো অপরাধ না। কিন্তু এখন বর্তমানে আওয়ামী লীগ একটা ঘৃণিত দল, এবং যদি আপনারা এগুলোর মধ্যে সাথে জড়িত থাকেন, মানে ইউ গাইজ হ্যাভ টু পে দ্য প্রাইস। এখানে মানে এখানে মানুষ এতই উত্তপ্ত, আমাদের খুবই কষ্ট হয় মানুষকে মানে বুঝাইতে। এবং এটা কন্ট্রোল করার মতোই না, সরকার পারতেছে না, আর আমাদের কথায় কি আসে যে আমাদের গুটি কয়েক মানুষের কথায়। তো আমি বলবো যে রিকনসিলিয়েশনের সুযোগটা নেওয়া উচিত। আচ্ছা, না আমি কিন্তু এ- একটা প্রশ্ন রি- করতে চাই না সাফেদকে। না, না, মির্জা ভাই, হ্যাঁ, আমি আগে একটু যে শেষ করিনি আগের পয়েন্টটা, যে মানে রিকনসিলিয়েশনের তো প্রথম মানে প্রথম শর্তই হচ্ছে গিয়ে আপনাকে ট্রুথ। মানে ট্রুথ, এবং সেটার আপনার আপনার যে রিমোর্স, আপনার ভিতরে সেই অনুশোচনাটা তো আসতে হবে। এক্স্যাক্টলি, কোনো হ্যাঁ, আপনার অনুশোচনা ভিতরে নাই। তো সেই হুম, অনুশোচনাটা তো আসতে হবে যে হ্যাঁ, হুম, আমি হুম। আমি ব্যক্তিগতভাবে না করে থাকলেও আমি একজন দলের সদস্য হিসেবে আমার দল যেটা করেছে সেটার অনুশোচনা, যে ঠিক আছে, আমরা আমাদের দেশের মানুষের কাছে এটার জন্য ক্ষমা চাচ্ছি। আমাদের মানে আমরা এটার জন্য আমরা অনুতপ্ত। এখন আপনারা, হ্যাঁ, আমরা সামনের দিকে তাকাতে পারি। কিন্তু সেটাই তো তাদের ভিতরে নাই, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, রাশেদ ভাই। এই যে এই দুই এইটা আর ওই যে ওরা যে বিচার সরকারের যে এটা ব্যর্থতা, আইন শৃঙ্খলা, এই দুইটার একটা মজার জিনিস আছে। যেমন আমি কিন্তু শুরু থেকে বলতেছিলাম যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করছে ফৌজদারি, তাদেরকে বাদ দিয়ে যারা ফৌজদারি অপরাধের সাথে জড়িত না তাদেরকে নিয়ে আওয়ামী লীগের পলিটিক্স করতে দাও, নির্বাচন করতে দাও। কিন্তু 32-এর ঘটনাটা দেখার পর একটা জিনিস দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের যে পরিমাণ গ্রিপ আছে, এর সাথে যদি আওয়ামী লীগের প্রতি মানুষের যে পরিমাণ ঘৃণা আছে, আওয়ামী লীগকে যতই শুদ্ধ করে একেবারে তুলসী পাতা দিয়ে দুধ দিয়ে ধুয়ে নিয়ে এসেও যদি আমরা নির্বাচনে দাঁড়া করায় দিই, ওরা 280 থেকে 290টা সিটে ওরা প্রচন্ড মাইর খাবে মানুষের কাছে। এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হইলেও ওই ইলেকশনটা পুরাপুরি সারা পৃথিবীর কাছে মানে বদনামের ইলেকশন হবে। মানে এরা নিজেরা নিজেদের দিয়ে গর্ত করতেছে, কোনোভাবেই এদেরকে নির্বাচন আনা যাবে না এই অবস্থায়, এটা সম্ভবই না। কারণ মানুষ মেরে ফেলবে পিটায়, মানুষজন হ্যাঁ, হ্যাঁ। প্রচন্ড রকমের বিরক্ত এদের উপর। আবার আমরা যে আলোচনা করতেছি না, আমি মির্জা ভাই, আমার ধারণা আওয়ামী লীগের লোকজন যখন আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলি, ওরা রীতিমতো হাসে। আমার ধারণা ওরা এগুলি দেখলে হাসে। ওরা এখনো কিভাবে ভাবে যে শেখ হাসিনা রিডিমেবল, শেখ হাসিনা না, কালকে না, না, না। 47টা মিনিট কথা বলছে, কোন রিমোর্স নাই, সামান্যতম কোন রিমোর্স নাই ভদ্রমহিলার কথাবার্তার মধ্যে। আর উনার কথাবার্তা হলো এমন যে উনি মনে একটা জায়গায় বেড়াইতে গেছেন, হ্যাঁ, আয়সা সবাইরে ফাঁসিতে ঝুলাই দিবে। উনি এই কথা পর্যন্ত বলছেন সমন্বয়কদের একজন বিয়ে করছে না। মানে উনি কথাটা এমন ভাবে মিন করছেন যে ওই যে সার্জিস যে বিয়ে করছে তার শ্বশুর বাড়ির লোকজনের পর্যন্ত সে আসলে পর এই টাইপের, মানে কোন লেভেলের সোশিওপ্যাথ হইলাম এরকম কথাবার্তা। এদের এদের কিসের রিকনসিলিয়েশন, এরা তো বিশ্বাসই করে না আমরা যে বলতেছি এগুলি। বিলিভ মি মির্জা ভাই, এরা এগুলি হাসাহাসি করে দেখলে তো। না, ওইটা তো বলতেছি, যারা তো শেখ হাসিনা তো ফাঁসি না, যার বিচার হইব, এবং সেগুলো তো হইবই, কিন্তু মানে বিচার হইব। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মানে গড়পড়তা আমি যে যে বেটা 20টা মানুষ মারছে তারে আমি মাফ করে দিলাম, দিস ইজ নেভার গোনা হ্যাপেন। এগুলো তোই না, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের স্পেশাল ক্যাটাগরি আছে। আমি বলতেছি যেহেতু দেশে এই যে অনেকেই বলতেছে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি, এই আম, নিজুম মজুমদার, তারপর এই সুশান্ত, তারপর এই আরো কিছু মানে গার্বেজ ইডিয়ট, এরা ইমরান এইচ সরকারের মতো জানোয়ার, এরা ডাক দিতেছে গৃহযুদ্ধের মতো। তো তো আমাদের কাজ হলো যে অ্যাজ লং এজ আমরা যদি প- দেখো, মাইর তো দেওয়াই যায়, ওদের মাইরা শোয়াই দেওয়া যায় না। মানে তাই তো করবো পাবলিক, মানে পিঠে তাদের তো তাই করবো। ওরা যদি বাড়াবাড়ি করে, ওরা যেরকম মাইর খাইছে এরকম মাইর খাইবো। কিন্তু এর আগ পর্যন্ত আমাদের উচিত
যে ওকে জাস্ট চ্যানেল দিয়ে বাইর করে দেওয়া। আম, তো যাই হোক, এখন যেটা আমরা নেক্সট টপিকে চলে যাব এখন। আম, সাফায়েতকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই যে এই যে আম, আওয়ামী সন্ত্রাস চলতেছে, এদের এদের মানে এদেরকে মানে কিভাবে আমরা এই করতে পারি ফ্রম, এখন তো একটা মানে নতুন একটা অপারেশন শুরু হয়েছে, অপারেশন ডেভিল হান্ট। এইখানে কি মানে আবার ক্রস ফায়ারের মতো কোনো সম্ভাবনা আছে নাকি? মানে রিয়েলি, কারণ ওটা আমরা ভয় পাই যে ওটা যেই হোক, আমি একটা বিএনপি জিনিস অ্যাড হোক করে আওয়ামী দিব। লীগ হোক, এটা আমরা চাই না যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক। এটা কি হবে এখন এদের অবস্থা? জাভেদ ভাই, আমি একটা জিনিস অ্যাড করে দেই। আহ, জি। পুলিশের অফিসার মোটামুটি সবই এক্স ছাত্রলীগ। যখন এক্স ছাত্রলীগ বর্তমান ছাত্রলীগ আর যুবলীগরে খুঁজতেছে, আপনি এটা একটু মাথায় রেখে কথা বলেন যে মানে এটা কিভাবে সাকসেস হবে, এটা কিভাবে ম্যানেজ করবে। তা জিনিসটা আমি তো এটাই, বড় অফিসার বেশি। এটাতে আমি আমি নিজে ফার্স্ট অফ অল খুব একটা আশাবাদী না। আপনি 6 মাস পরে এমন একটা সময় যে যখন আমরা জানি যে এদের অধিকাংশই অলরেডি পালায় গেছে, ওরা দেশে নাই, ম্যাক্সিমামই দেশে নাই, মানে অর্থাৎ যাদেরকে আপনি ধরতে চাচ্ছেন এখন পিপল হু চুনোপুটি, ম্যাটার। হ্যাঁ চুনোপুটি গ্রামের কি ইউনিয়নের কোন বা ওয়ার্ডের একটা আওয়ামী লীগের হয়তো কোনো কর্মী যে হয়তো এরকম বড় ধরনের কখনো কোনো কিছু করার সুযোগ পায় নাই বা করে নাই, এখন তাকে ধরে নিয়ে এসে আপনারা যদি এটা বিচার করতে চান, এটা তো ইট উইল বি আ মকরি। যাদেরকে আপনার ধরার কথা ছিল তাদেরকে আপনি ধরলেন না, এবং 6 মাস পরে এরকম একটা এখন একটা এত মানে শোরগোল করে আপনি এরকম একটা অপারেশনের ঘোষণা দিচ্ছেন। তো এই পুরো জিনিসটাই তো আমার কাছে প্রবলেম্যাটিক, এই পুরো দিস দ্য হোল আইডিয়া। হ্যাঁ, যে এটা কিভাবে মানে এখন আপনি কাকে পাবেন, কাকে ধরবেন? কেউ তো আপনার জন্য বসে নাই। এমনকি যেই সময় সরকার ক্ষমতা শপথ নিল মনে হয় 8 তারিখে, 8 তারিখে শপথ নেওয়ার পর পর এটা তো ওই সময়ই ঘোষণা, এই এই অপারেশনটার ঘোষণা দেওয়া দরকার ছিল। আর আর এমনও তো না যে আপনারা 6 মাসে পুলিশ বাহিনীর ভিতরে পুরো আমূল পরিবর্তন করে ফেলেছেন, এমনও তো না, তাই না? হ্যাঁ, ঘুরে ফিরে সেই যে পুলিশের সেই ডিসি এসপি রা যারা ছিল, কয়জন কয়জনকে মানে ওই হাতে গোনা মনে হয় ওই টপ লেভেলের ওই কমিশনার লেভেলের কয়েকজনকে হয়তো মানে অবসরে পাঠানো মানে হয়েছে, আর 2-1জনকে মনে অ্যারেস্ট করা হয়েছে। এছাড়া ঘুরে ফিরে তো একই লোকগুলাই তো রয়ে গেছে, এদেরকে দিয়ে আপনি কি মানে কি আশা করতে চান? হ্যাঁ, প্লিজ। আর্মি আছে ফিল্ডে, আমি জানি না আর্মির তো আমি কোনো ভিজিবল অ্যাকশন আমি অ্যাটলিস্ট গত 6 মাসে দেখি নাই। কারণ আমরা শুরুর দিক থেকে আমরা জানতাম যে যারা সেই সময় যারা প্রত্যেকটা ডিভিশনের যারা জিওসিরা আছেন, ওনারা সবাই হচ্ছে গিয়ে ঘুরে ফিরে সেই হাসিনার নিয়োগ করা, ওই ওই হাসিনার আমলের মানে জেনারেল জিওসি হিসেবে। এবং তখন আমরা ক্লিয়ারলি, আমি ফিল্ড লেভেল থেকে আমি এই এই খবরগুলো পাচ্ছিলাম যে জিওসিরা তাদেরকে অপারেশন করতে দিচ্ছে না। সিনিয়র অফিসাররা তাদেরকে, তাদের সিনিয়ররা, জিওসি বা ব্রিগেড কমান্ডাররা, তারা হচ্ছে গিয়ে ফিল্ডের যে অফিসার আছে তাদেরকে মানে ওই ইনিশিয়েটিভটা তারা নিতে দিচ্ছে না। তারা যায় হুম। নিজে থেকে অপারেশন করবে, অস্ত্র উদ্ধার করবে, কিচ্ছু তারা করতে দিচ্ছে না। না যে না ঠিক আছে বসে থাকো, ক্যাম্পে বসে থাকো, ওই এদিক টুকটাক পেট্রোলিং করো, দ্যাটস ইট, শেষ। তো এখন 6 মাস পরে আমি এটাতে খুব একটা আশাবাদী না, একদম। আমি আহ যারা আমি কেউ যদি এতে মানে নিরাশ হয়ে পড়েন বা কারো যদি মন খারাপ হয় এই কথা শুনে, আই এম সরি, বাট আমার কাছে মনে হচ্ছে গিয়ে যে দিস ইজ হোয়াট ইট ইজ। ওকে, ঠিক আছে, থ্যাংকস আহমদ। আমি আমি রাশেদকে একটা কোয়েশ্চেন করব যে এই যে 32 নম্বরের বাড়িটা যে ভাঙা হলো, যে হিস্ট্রিক্যাল একটা বাড়ি, এবং এটা মানে যে এরকম মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার পার্সোনাল অপিনিয়ন কি? বা মানে আওয়ামী লীগের কাছে তো এটা একটা পীরের দরগার মতো এবং তাদের একটা হোলি একটা স্থান, এবং অনেকেই বলতেছে যে এটা 5ই আগস্টে তারা যতটুকু শক খাইছে, তারা 32 নম্বর ভাঙার পরে হচ্ছে বড় শক খাইছে। ইনফ্যাক্ট মানে আমি নিজেও একটু শকড হয়েছি, কারণ হলো আমি কখনো ভাঙি নাই যে এটা আসলে ভাঙা দেওয়া যাইবো বা ভাঙা দেওয়া মানে ওই জেনজির একটা শক্তি আছে না, যে এটা ভেঙে দেওয়া হয়েছে। দ্যাট ইজ লাইক, এটা একটা মানে একটা শকিং ব্যাপার ছিল। মানে আসলে সত্যি কথা বলতে এটার সম্পর্কে কারো তো কোনো আইডিয়া ছিল না, সকালে উঠেই দেখি যে এরকম একটা ঘটনা চলতেছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, লাইক হোয়াট ইজ ইউর রিয়াকশন টু দ্যাট, এন্ড মানে কি মনে করে এর ব্যাপারে? আমার আমার দুইটা দুইটা জিনিস আছে এর মধ্যে। প্রথমটা হলো যে ওই যে অ্যাশউইজের একটা বিখ্যাত বিল্ডিং আছে না,
দোতলা বিল্ডিং, একটা বড় গেটের ভিতর দিয়ে একটা ট্রেন লাইন চলে গেছে। হুম হুম এটা তো যে ফেমাস ক্যাম্পটা যেটার মধ্যে অনেক মানুষ মারছে তারা গ্যাস চেম্বারে, হুম যা ওইটা কিন্তু ভেঙে ফেলেনি, ওটা রেখে দিচ্ছে, ওটা রেখে দেওয়াই হয়েছে যাতে মানুষজন যেন ওই হিস্ট্রিটা বুঝতে পারে, এই যে অমানুষের মতো আচরণ করা হয়েছে জুদের সাথে, এটা যেন মানুষজন হলোকাস্ট যেন মানুষ বুঝতে পারে। তো সেইভাবে এই বাসাটা রেখে দেওয়া উচিত ছিল অ্যাজ অ্যান এক্সাম্পল অফ দিস, লাইক এই ফ্যামিলির যে বাংলাদেশকে বারবার পিছায় দেওয়া এই ফ্যামিলি, এবং ইন্ডিয়ান হেজেমনি কিভাবে বাংলাদেশকে ক্ষতি করছে একটা ফ্যামিলির সাহায্য নিয়ে। এটা হলো আমার পয়েন্ট অফ ভিউ। কিন্তু আই ডু আন্ডারস্ট্যান্ড, অনেস্টলি আই ডু আন্ডারস্ট্যান্ড যে এটা ছেলেরা কেন ভাঙতে চাইছে। অ্যাবসলিউটলি একটা মেয়ের ভিডিও দেখলাম আজকে, খুবই ডিসেন্ট একটা মেয়ে। ওই ধরনের মেয়েরা কোনোদিন একটা স্ক্রু ড্রাইভারও ধরে দেখেন, আমার বোনের মতো, আপনার বোনের মতো, আমাদের মেয়েদের মতো, আমাদের ফ্যামিলি। ওই মেয়ে একটা স্লেজ হ্যামার নিয়ে যেইভাবে একটা দেওয়ালের মধ্যে বাড়ি দিতেছিল, পড়ে থাকা দেওয়ালের মধ্যে, ইউ ক্যান সি দ্যাট পেইন। এই জেনারেশন তো ট্রমার ভিতর দিয়ে গেছে, এরা পিটিএসডির মধ্যে আছে, হ্যাঁ, এরা পুরো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মধ্যে আছে, এদের হুম কোনো কাউন্সিলিং হয় না। এরা যেটা করছে এদেরকে দোষ দেওয়ার আসলে কোনো সুযোগ নাই, কিন্তু এইটা আর বাড়তে দেওয়া যাবে না, এটা আসলেই কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। এবং এটা তখনই থামবে এই যেই ডাক দেখ, এই মানুষের ডাকে যারা ছেলেরা, যে ইয়ং ছেলেরা উল্টাপাল্টা কাজ করে ফেলতেছে, এটা থামানোর একমাত্র উপায় হলো এই বিচার করা। বিচারটাকে ভিজিবল করা, এছাড়া আর হুম। কোনো রাস্তা নাই। থ্যাংক ইউ। দুইটা আচ্ছা জিনিস দুইটা জিনিস মির্জা ভাই। এক নাম্বার বল। হচ্ছে গিয়ে, আহ, কারণ তারা এই ইয়াং ছেলেমেয়েরা তারা এই কাজগুলো তারা তারা করতে মানে তারা করছে, তার কারণ হচ্ছে গিয়ে কারণ তারা তো দেখছে যে কিছু হচ্ছে না। তারা যেই স্বপ্ন নিয়ে তারা রাস্তায় নামলো, তারা অকাতরে রক্ত দিল, হুম হুম তারপরে যেই পরিবর্তনগুলো তারা দেখতে চাইলো সেটা হচ্ছে না, সেই বিচার হচ্ছে না, আওয়ামী লীগের বিচার হচ্ছে না, যারা যারা তাদের ভাই বোনদেরকে, তাদের বন্ধুদেরকে গুলি করে মারলো, তাদের কোনো বিচার হচ্ছে না। তো ন্যাচারালি তাদের ভিতরে তখন একটা অটোমেটিক একটা চলে আসবে, একটা ফিলিং চলে আসবে, ঠিক আছে যেহেতু কাজ হচ্ছে না, লেটস ডু ইট, আমরাই করব। নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু, এখন যেটা যেটা রাশেদ ভাই বলছিলেন না যে ঠিক আছে এটা আর বাড়তে দেওয়া যাবে না, আমি এটাকে একটু অন্যভাবে, আমি একই কথাটাই বলবো, একটু রিফ্রেম করে বলবো যে ভাই, দিঘির সবচেয়ে বড় বোয়াল মাছটা আপনাদের খাওয়া হয়ে গেছে, 32 নম্বর আপনারা ফেলে দিচ্ছেন, এখন তো আর ডোবার পুঁটি মাছের পেছনে দৌড়ানোর দরকার নাই। হুম দিঘির সবচেয়ে বড় বোয়াল মাছটা এখন খাওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পেট মানে এর থেকে বড় আর কি খাবেন আপনারা? 32 নম্বর তো ফেলে দিয়েছে, ওকে দ্যাটস গুড। আমি ওটা নিয়ে 32 নম্বরের প্রতি আমার কোনো আলগা আলগা কোনো মহব্বতও নাই। আমার খুব মানে উচ্চ মানে খুবই চরম ঘৃণা বা বিদ্বেষ সেটাও নাই, ঠিক আছে। ভাঙা হয়ে গেছে, হ্যাঁ, এটা ফ্যাসিবাদের আইকন ছিল, দ্যাটস ফাইন, ভেঙে ফেলেছেন, ওকে, বাট নাও ইট শুড স্টপ। যেখানে সেখানে এখন আওয়াজ পেয়ে, ওই যে গাজীপুরের পরের দিনে যে ঘটনাটা, তারা আওয়াজ পেয়ে তারা চলে গেল, এই ধরনের এই যে কোনো উস্কানিতে বা যে কোনো প্রভোকেশনে ভাই রেসপন্ড করার কোনো প্রয়োজন নাই, প্লিজ কাম ডাউন। আমাদের আর্মিতে আমরা বহু বছর ধরে, বহু সময়ে অনেক শিক্ষা ইয়ে করে আমরা এগুলোই আমরা শিখেছি যে কখন যুদ্ধ করতে হবে, আর কখন আপনি আপনার যুদ্ধলব্ধ যে ভূমিটাকে আপনি কিভাবে কখন কনসোলিডেট করবেন। এখন হচ্ছে কি সেই কনসোলিডেশনের সময়, প্লিজ এখন আমাদেরকে একটু শান্ত হতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা জাভেদ ভাই, ঠিক আছে। জাভেদ ভাই একটু রিপিট করি আমি। জাভেদ ভাই আপনি যেটা বলতেছেন সেটা একজন ম্যাচিউর মানুষের কাছ থেকে আশা করাটা স্বাভাবিক। একটা ইয়ং ছেলে, কিচ্ছু হইতেছে না, বিচার হইতেছে না, কিচ্ছু হইতেছে না, দেখতেছে, সেই সময় সে যদি বেনজিরের কথা শুনে, যে বেনজির বলতেছে যে পুলিশের ভিতর আমাদের ছেলেরা সবাই আছে, তারা সবাই স্ট্র্যাটেজিক পজিশনে আছে, আপনারা আন্দোলন শুরু করেন, পুলিশ আপনাদেরকে এরকম জ্বালাবে না, এটা শুনতেছে। গাজীপুরের মেয়রের কথা শুনতেছে যে সে অমুক জায়গায় তমুক জায়গায় লোকজন রাখছে, লেদার লিটনের কথা শুনতেছে। এগুলি যখন তারা শুনে, এই অডিওগুলি, এবং এর অপোজিটে এরা দেখে যে কোনো কাজ হইতেছে না, তখন আমাদের মুখের কথায় কিচ্ছু হবে না। আমাদের মুখের কথায় কি হবে জানে, আমরা যদি এখন ওদেরকে পুশ করি, মানে গভর্নমেন্ট যদি কাজ না করে, বিচার টিচার না দেখাইতে পারে, কিন্তু আমরা যদি পুশ করি, ওরা আমাদের কথা ভবিষ্যতে আর শুনবে না। এখন এই মুহূর্তে কাজ দেখাইতে হবে, আর এই গভর্নমেন্ট যদি এই কাজ দেখাইতে না পারে, এনাদের চলে যাওয়া উচিত, এনাদের থাকার কোনো দরকার নাই, এদেরকে আসলেই এখন কাজ দেখাইতে হবে। এই বাচ্চা এরা মারা গেছে, এদের ভাই বোন মারা গেছে। আপনি চিন্তা করে দেখেন, ক্যাম্পাসে পরিচিত মুখ বলে একটা জিনিস আছে না? এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি এবং কলেজে যেই সব ছেলে মেয়েরা পড়ে, তাদের প্রত্যেকের একজন হইলেও পরিচিত মুখ মারা গেছে। এটা বাস্তবতা না?
আপনি ভেবে দেখেন তো, আমরা কলেজে পড়ে আসছি না যে আমার কলেজে বা ইউনিভার্সিটি থাকার সময় একটা পরিচিত মুখ মারা গেছে, গুলি করে মারা হয়েছে, এবং তারা কলেজে ভিজিবলি ছেলে পেলেদেরকে দেখে, নিজেদের ক্লাসমেট বা পরিচিত মুখদের দেখে, চোখ নাই, হাত নাই, পা নাই। এম আই রাইট? এরা তো এগুলি দেখতেছে, এদেরকে কাজ দেখাইতে হবে, এই গভর্নমেন্টকে কাজ দেখাইতে হবে। যদি কাজ দেখাইতে না পারে তাদেরকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। হুম হুম। এইভাবে চলতে পারে না বাংলাদেশ। হ্যাঁ। না রাশেদ, ঠিকই বলছো। আমি জাস্ট আমার কুইকলি 32 নম্বর নিয়ে আমার এটা বলি যে আমি মনে করি যে শেখ মুজিব আমাদের একজন ফাউন্ডিং ফাদার। 71-এর আগে ওনার যে ভূমিকা আছে এটা, কিন্তু উনি নিজে একজন স্বৈরাচারী ছিলেন, ফ্যাসিস্ট ছিলেন, এবং শেখ হাসিনা ঠিক ওনার মডেলে তার ফ্যাসিবাদ কায়েম করছে। তো উনি একজন ঘৃণিত ব্যক্তি স্বৈরাচারী হিসাবে, কিন্তু ওনার আবার একটা ব্রাইট সাইডও আছে। তো ওনাকে ইতিহাসে ওইভাবেই ট্রিট করবে। এখন 32 নম্বরের ব্যাপারে একটা মানে ছোট ব্যাপার, কারণ এই বাড়িটার সাথে বাংলাদেশের বিভিন্ন ইতিহাস জড়িত, মানে স্বাধীনতার আগের পরের অনেক কিছু এটার সাথে জড়িত। সেই হিস্টোরিক্যাল দিক থেকে আই থট দ্যাট লাইক একটা হিস্টোরিক্যাল স্থান ইভেন ঘৃণিত হইলেও সেটা আহ, মানে ভাঙাটা একটু মানে মানে ইটস ইটস নট লাইক সেটস রাইট। কিন্তু যেই ক্ষোভে তারা ভাঙছে এবং আমার দুইজন মানে হোস্ট যেই কথাগুলো বললো এটা 100% রাইট। শেখ হাসিনা প্রভোকেশন না হলে এটা হতো না, এবং আহ, যারা এটা নিয়ে খুব উদ্বিগ্ন, খুবই তারা কালচারাল ফ্যাসিস্ট যারা, তারা এটা নিয়ে খুব মায়া কান্না দেখাইতেছে, তাদের আসলে লজ্জা উচিত, তাদের বলা উচিত আওয়ামী লীগকে যে আপনারা প্লিজ আর প্রভোকেশন করবেন না, আপনারা যত করবেন। এবং দেখো এটা কিন্তু আওয়ামী লীগকে একটা বুঝ দিছে। আওয়ামী লীগ অলওয়েজ মানে একটা মানে বাজে টাইপের পার্টি। ওরা মানে নিজেদের সবচেয়ে বড় ক্ষতি করেও ওরা মানে করার চেষ্টা করে, পলিটিক্যাল গেইন করার চেষ্টা করে। তো ওদের পক্ষে এটা সম্ভব যে এরকম ভাঙাচোরা করা, এবং বিভিন্ন জায়গায় যে এমপি হোস্টেল, এমপিদের বাসা টাসা ভাঙা হয়েছে, এখানে অনেকে আমি শুনলাম যে জানেও না যে কোন লোকরা ভাঙছে। তো হতে পারে যে ইন্ডিয়ার লোকজন বা আওয়ামী লীগের লোকজন নিজেরাই ভাঙতেছে এগুলা। তো এলাকার কেউ এগুলাতে চিনে না, আমাদের আমি ফল টুইটার করা জেনে উচিত না। দেখছি এলাকার কেউ চিনে না। এলাকার কেউ চিনে না, এলাকায় যে ভাঙছে। এলাকায় যে সব, হ্যাঁ এক্স্যাক্টলি। তো এই বাংলাদেশকে একটা স্টেবল আনস্টেবল কান্ট্রি দেখানোর জন্য এটা একটা জাস্ট প্রভোকেশন। আমরা এত কষ্ট করে মানে অ্যাকচুয়ালি আমি ভাবি নাই যে 6 মাস আমরা এরকম মানে কাটাই দিতে পারবো, এবং আই থট যে 2-3 মাসের মধ্যে আমাদের মানে আবার মানে এরকম একটা মানে একটা খেলা বানচাল করার একটা চেষ্টা করবে। যেহেতু আর 6 মাস হয়ে গেছে, আমরা মোটামুটি উই হ্যাড মানে স্মুথ রাইড, ইকোনমিক্যালি আমরা ভালো করতেছিলাম, কিন্তু এই ঘটনাগুলো আমাদের জাস্ট সব কাজগুলো নষ্ট করে দিল একদম। মানে এটা একটা মোদির হাতে, ট্রাম্পের হাতে, এদের হাতে, আওয়ামী লীগের হাতে আমরা ঠিক একটা আমাদের অস্ত্র তুলে দিলাম। হ্যাঁ, 12-13 যারা তারিখে এগুলা মিটিং। করছে, আপনারা ইউ ডোন্ট নো হাউ আ কান্ট্রি ওয়ার্কস, এবং আপনারা আসলে নিজেদের পায়ে কুড়াল। আমরা বাইরে থাকি, আমরা জুলাই আন্দোলন করছি, কিন্তু আমাদের আসলে কিছুই হবে না। শেখ হাসিনা ধরতে পারে নাই, কেউই ধরতে পারবে না, আমাদের কি হবে? কিন্তু যারা ওখানে আছে, এই বৈষম্য বিরোধী ছাত্রগুলা, তারা তাদের জীবনের মানে উপর হুমকি আসবে যদি কোনোভাবে আওয়ামী লীগ কোনোভাবে দিন ফেরত আসতে পারে। সো প্লিজ, যারাই এগুলা, যারা আপনাদের এই যে বিদেশ থেকে যারা বলে যে এখানে ওখানে গিয়ে এগুলা আপনাদের মাথাটা কাজে কাজে লাগান। আপনারা স্মার্ট মানুষ, আপনারা যেই হন মানে বুদ্ধিমান, যদি না বুঝেন তাহলে বড় ভাই, ট্রাস্টেড মানুষ, এদেরকে জিজ্ঞেস করেন। ফালতু কাজ করেন না, কনস্ট্রাকটিভ কাজ করেন। আচ্ছা, থ্যাংক ইউ। আর লাস্ট আমি একটা টপিক কথা বলতে চাই, সেটা হলো আওয়ামী লীগের বিচার। আমি কুইকলি সেটা শেষ করব। আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। আমি মনে করি আওয়ামী লীগের বিচার হওয়া উচিত নট ইন মানে এক্সিকিউটিভ অর্ডারে না, আমি মনে করি স্টেপ বাই স্টেপে আমাদের এগুলো বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। মির্জা আওয়ামী ভাই, লীগের, আপনি কি বিচারের কথা বলছেন নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না হ্যাঁ সেটা হ্যাঁ, কথা বলছেন? বিচার নিষিদ্ধ করা সব মানে সবগুলো একই প্যাকেজে হবে। কিন্তু আমি এটা একটা একটা স্ট্র্যাটেজিক ওয়েতে আমি এটা বিবেচনা করতে চাই। স্ট্র্যাটেজিটা কিরকম? যতবার ওরা প্রভোকেশন করবে, আমরা ইনস্টিড অফ ভাঙচুর ওদের এমপি হোস্টেল বা 32 নম্বর বা হোয়াট এভার, উই উইল ডু সামথিং দ্যাট উইল হার্ট দেম ব্যাডলি। আমরা প্রথম ওদের মারকান মানে করব। আমরা ওদের নির্বাচনের সাথে জড়িত প্রত্যেককে নিষিদ্ধ করব। আমরা লুটপাটের সাথে জড়িত সবাইকে নিষিদ্ধ করব। জুলাই আন্দোলনে যারা ম্যাসাকারের সাথে জড়িত, এদেরকে এক একে তালিকা ধরে ধরে নিষিদ্ধ করব। আমরা তারপর মানে পার্লামেন্টে প্যাক্ট করব যে প্রত্যেকটা দল যাতে পার্লামেন্টে যখন যায় এদেরকে নিষিদ্ধ করে।
অথবা আমরা ডিসাইড করবো যে একটা গণভোট হবে, তারপর তারা মানে আমরা ইনস্টিড অফ যেখানে ওদের সবচেয়ে হার্ট হবে সেখানে আমরা করবো, এবং আমরা এটা করবো স্ট্র্যাটেজিক্যালি। এই জন্য আমি বলছি যে এটা স্টেপ বাই স্টেপ হবে। যদি আমি আজকে এখানে আমি কিন্তু মির্জা ভাই আমি লেট হচ্ছে মি গিয়ে ফিনিশ, আমি গণভোটের শেষ করি ইয়াতে। তারপর বলো। আহ, আমরা যদি গত 15ই জানুয়ারি দেখতাম যে আওয়ামী লীগের মার্কা নৌকা নিষিদ্ধ হয়ে গেছে, এই যে ছেলেগুলা ভাঙছে তাদের একটা মনের মধ্যে শক্তি যে আচ্ছা ঠিক আছে, মার্কা তো নিষিদ্ধ হয়ে গেছে, তুই চিল্লাতে থাক, তোর কি আসে, তুই তো নির্বাচনই করতে পারবি না। ঠিক আছে, এরা কিন্তু এক্সিস্টেন্সিয়াল থ্রেটের মধ্যে আছে, একটা তারা ভয়ের মধ্যে আছে হ্যাঁ, যে যদি হ্যাঁ, কখনো আসে অবশ্যই। তাহলে তো আমার জান নিয়ে টানাটানি, আমার পরিবারের জান নিয়ে টানাটানি। তো ওইটা এরা গুলো করতেছে না, সবকিছু একই সাথে যে বিচার নিয়ে আমরা শুরু করলাম সবগুলা। তো এটা 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 যারা করতে পারতেছে না, যারা এই ডিসিশন, তারা আসলে আমাদের একটা ফেল কোটায় করাইতেছে। সত্যি কথা বলতে আমাদের এগুলাতে সিরিয়াসলি এগুলা পুশ করা উচিত। এই বিএনপি হোক, ইন্টারিম গভর্নমেন্ট হোক, কারণ অন্য যারা এই স্টেক হোল্ডার আছে সবাইকে আমাদের এগুলোর ব্যাপারে জানানো উচিত। হ্যাঁ সাফায়েত বলো এবং শেষ করে দাও। আই আচ্ছা থিঙ্ক না উই আর টু আমার মিনিটস ওভার। আমার মনে হয় এখানে খুব সহজ দুইটা স্টেপে, মানে আপনি তো অনেকগুলা স্টেপের কথা বললেন, আমি জাস্ট এখানে মানে দুইটা স্টেপকে আমি আমি পার্সোনালি এমফাসাইজ করতে চাই। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আগে সমস্ত যতগুলো দল আগামী নির্বাচনের প্রার্থী দিবে তাদের ভিতরে একটা একটা কমন একটা ইয়ে থাকতে হবে, কমন গ্রাউন্ড থাকতে হবে, যে আহ একটা গণভোট হবে, এবং সেই গণভোটে যেই সিদ্ধান্তই জনগণ দিক না কেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, এটা একটা একটা রেফারেন্ডাম, হ্যাঁ না ভোট। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, হ্যাঁ অথবা না। এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা 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 কনসেনসাস থাকতে হবে যে ঠিক আছে, সেই সেই সিদ্ধান্ত জনগণ যেই সিদ্ধান্তই দিবে এটা আমরা ইউনানিমাসলি, রিগার্ডলেস আমাদের পার্লামেন্টে আমাদের কার কতটা সিট থাকবে, রিগার্ডলেস আমরা ইউনানিমাসলি সেই সিদ্ধান্তকে আমরা সংবিধানে এটাকে রাটিফাই করে নিব। হুম। আমার মনে হয় জাস্ট এই সিম্পল দুইটা স্টেপেই আমাদের এই কাজটা করা। এখন হ্যাঁ, যদি জনগণ যদি সেখানে ভোট দেয় যে না আমরা চাই না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, ওকে ঠিক আছে, জনগণ চেয়েছে ভাই, সেটা জনগণের ইচ্ছা। ওকে, না ঠিক বলছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। যদি রাশেদের কিছু ওকে, বলানো থাকে তাহলে আমরা শেষ করে দিব এখানেই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আমাদের যে বর্তমানে বাংলাদেশে যে খুব বার্নিং কয়েকটা ইস্যু, যে আমাদের ল অ্যান্ড অর্ডার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের তাদের অ্যাকশনের অভাব অনেক ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে যে আওয়ামী লীগের এখনো যে সমস্ত তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যে সমস্ত উস্কানিমূলক কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সেটার ব্যাপারে আমরা কথা বলেছি। এবং যে যেই ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশনের কথা আমরা বলছি যে তাদেরকে সেটাকে আমরা করতে দেওয়া হবে কি হবে না, বা সেটার যে পূর্ব শর্ত যে তাদের ভিতরে যে অনুশোচনা, যেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তো এই জিনিসগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা এখান থেকে চিন্তা ভাবনা করার মতো অনেক কিছু পাবেন। যদি এই ব্যাপারে কারো কোনো মন্তব্য থাকে সেটা আমাদেরকে কমেন্টে জানান, এবং বিশেষ করে যদি কোনো দ্বিমত থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, যেন আমরা ভবিষ্যতে সেগুলোকেও আমরা কভার করতে পারি। আর খুব তাড়াতাড়ি আমরা আমরা আরেকটি বিষয়ে আরেকটি আলোচনা নিয়ে আমরা আপনাদের সামনে আবারও আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।